গত ক্লাসের প্রবলেমটা কি আলোচনা করছিলাম, কোন প্রবলেম? ভাইয়া, বিক্ষেপণ প্রচ্ছদের রাশিমালা নির্ণয়। ক্লাসিক্যাল থিওরিটা আলোচনা করছিলাম। বিক্ষেপণ প্রস্থচ্ছেদের ক্লাসিক্যাল থিওরি, ওটা আলোচনা করছিলাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আলোচনা করব, এবং এই প্রবলেমটা একটা স্পেশাল নাম আছে। এটাকে বাওয়ারের ইকুয়েশন বলা হয়, বাওয়ারের সমীকরণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বহুবার এই প্রশ্ন আসছে। 2010, 2013, 14, 16, 20, বহুবার এই প্রবলেমটা আসছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, এই প্রশ্নটার যে আরো একাধিক টার্ম থাকতে পারে এই নিয়ে হচ্ছে সম্ভবত আমাদের ছাত্রছাত্রীরা অবগত না। তা আমরা আজকে সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। তো প্রবলেমটা আসলে বাওয়ারের যে সমীকরণটা, এখানে আসলে বাওয়ার কি কথা বলতে চাইছে। বাওয়ারের যে কথাটা ছিল, বাওয়ার যেটা বলছিলেন সেটা হচ্ছে, যখন বিক্ষেপণের উদ্দেশ্য নিয়ে একটি সমতলীয় তরঙ্গ কোনো একটি টার্গেটকে কিংবা কোনো একটি বিক্ষেপককে আঘাত করে, তখন ওই বিক্ষেপকটি কিংবা ওই টার্গেটটি আমার জন্য বিক্ষিপ্ত হবে, মানে স্ক্যাটারিং হবে সেখানে। এবং এই যে টার্গেটটি বিভিন্ন কোণে তখন ভাগ হয়ে যায় কিরকম, এঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট, অর্থাৎ তার ডিফারেন্ট ডিফারেন্ট এঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টে তখন এই টার্গেটটা বিভক্ত হয়ে যায়। এখন এই যে আমার একটি সমতলীয় তরঙ্গ, সে যখন বিক্ষেপণের উদ্দেশ্য নিয়ে এসে সে যখন একটি টার্গেটকে আঘাত করতেছে, টার্গেটকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে সে যখন আঘাত করলো, তখন যেটা হয় যে আমার ওই বিক্ষেপকটির বিভিন্ন এঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টে বিভক্ত হয়ে যায়। এখন এই ডিফারেন্ট এঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, সেই অ্যানালাইসিস করার জন্য আমাকে এক ধরনের বিস্তৃতি কিংবা একটি সিরিজের সহায়তা নিতে হয়। এবং সেই বিস্তৃতি কিংবা সেই যে সিরিজ, সেই বিস্তৃতি বা সিরিজ হচ্ছে লেজেন্ডার পোলোমিনিয়ান এক্সপেনশন। অর্থাৎ লেজেন্ডার বহুপদীর বিস্তৃতি করে তখন আমার এই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টে আমার টার্গেটটি বিক্ষিপ্ত হয়, সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি। এই কথাটাই বাওয়ার বলছিলেন। তাহলে কখনো যদি তোমাদের জন্য এরকম কোনো প্রশ্ন আসে, যেহেতু প্রশ্ন মডিফাই হচ্ছে, যে সমতলীয় তরঙ্গের বিক্ষেপণের জন্য বাওয়ারের ধারণাটি বিবৃত করো, তখন তোমরা এইভাবে লিখবা যে যখন একটি সমতলীয় তরঙ্গ কোনো একটি বিক্ষেপক কিংবা কোনো একটি টার্গেটের কেন্দ্রে এসে পড়ে, তখন সেই বিক্ষেপক কিংবা টার্গেট ভিন্ন ভিন্ন এঙ্গুলার মোমেন্টাম এর কম্পোনেন্টে তারা বিভক্ত হয়ে যায়। এই ভিন্ন ভিন্ন এঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্ট কে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাকে এক ধরনের বিস্তৃতি সাহায্য নিতে হয়, এবং সেই বিস্তৃতিটা হচ্ছে লেজেন্ডার পোলোমিনিয়ান এক্সপেনশন। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা। এই জেবিন হচ্ছে আমাকে মেসেজ দিছে, ও বারবার হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, এটা কি কারণে? ওর নেটের প্রবলেম? জেবিন, তুমি কি কথা শুনতে পাচ্ছ? জেবিন, তুমি কি কথা শুনতে পাচ্ছ? ভাইয়া, আপনার কথাটা একটু আগে কাটা কাটা আসছে, আমি বুঝি নাই।
আচ্ছা, কেটে কেটে বাকিরা কি আসছে। আমার কথা ঠিক আচ্ছা, বাকিরা কি আমার কথা ঠিক মতো শুনছো? ওকে, ঠিক আছে। আমি আবার একটু হচ্ছে রিপিট করতেছি, যেহেতু হচ্ছে জেবিন শুনতে পারে নাই। আমার কথাটা যেটা ছিল, সেই কথাটাতে আমি একটু পুনরাবৃত্তিতে চলে যাচ্ছি। আমার কথাটা ছিল যে এই যে সমতলীয় তরঙ্গের জন্য আমার বাওয়ার একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। আমরা বাওয়ারের সেই স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। বাওয়ার আমাকে যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে যদি কোনো একটি সমতলীয় তরঙ্গ কিংবা একটি প্লেন ওয়েভ, সেটা যদি বিক্ষেপণের উদ্দেশ্য নিয়ে হচ্ছে, সে যদি কোনো একটা বিক্ষেপক কিংবা কোনো একটি টার্গেটকে তারা আঘাত করে, তখন সেটি ডিফারেন্ট এঙ্গুলার মোমেন্টামে কম্পোনেন্টে কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। তো সেই ডিফারেন্ট এঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের অ্যানালাইসিস জন্য আমাকে একটা বিস্তৃতির সাহায্য নিতে হবে। যে বিস্তৃতিটাকে আমরা পাওয়ারের এক্সপেনশন। অর্থাৎ ধরো এইটা যদি হয় একটি টার্গেট, এটা একটা টার্গেট হচ্ছে টি। তোমরা কি আমার লেখাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন এই টার্গেটটাকে বিক্ষেপণের উদ্দেশ্য নিয়ে যদি একটি সমতলীয় ওয়েভ e⁻i k z, সে যদি এই টার্গেটটাকে কি করে, আঘাত করে, এবং এটা তো অবশ্যই জেড কম্পোনেন্ট, আমরা তো দিন ধরে বলছি যে এটা জেড কম্পোনেন্ট বরাবর আসে, এবং একটা ডিটেক্টর কিন্তু এখানে থাকে, এরকম একটা ডিটেক্টর। এবং এই ডিটেক্টর যে এ, এবং এইটা এখানে যে সলিড অ্যাঙ্গেলে এই জিনিস দেখে, সেটা হচ্ছে ডি ওমেগা উৎপন্ন করে। এই যে জেড কম্পোনেন্টের সাথে যে থেটা কোণ উৎপন্ন করে, মানে হচ্ছে সে ডিফারেন্ট ডিফারেন্ট এঙ্গুলার মোমেন্টামে। এখন এইটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা যে বিস্তৃতির সাহায্য নেই সেটা হচ্ছে লেজেন্ডাল পলিনোমিয়াল এক্সপ্রেশন, এবং এইটাই বাওয়ার এই কথাটা বলছিলেন। তো তোমরা কি ক্লিয়ার আমার পুরো কথাটা? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, নাহলে আমি এখন ডাইরেক্ট স্লাইডে চলে যাব, শেয়ারে। ঠিক আছে, তাহলে আমি এখন স্লাইড শেয়ারে চলে যাচ্ছি। ওকে, আমি এখন স্লাইড শেয়ারে চলে যাই। ওকে, আমাদের স্লাইডটা আমরা মনে হয় সবাই এখানে দেখতে পাচ্ছি। আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা দুই ভাবে আসে। সমতলীয় তরঙ্গের লেজেন্ডার বহুপদীর বিস্তৃতি e⁻i k z ইকুয়াল টু সামেশন l ইকুয়াল টু 0 দি পাওয়ার জে এল, ক্যাপিটাল জে অফ এল কে আর পি এল কস থিটা। এইটা একটা সমীকরণের ধরন। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা যেভাবে আসে, সমতল তরঙ্গকে আংশিক বর্তুল বা গোলকীয় তরঙ্গ সমূহের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তো ম্যাথমেটিক্যালি আসতে পারে, আবার তোমার জন্য এটা বর্ণনা, মানে বর্ণনামূলক প্রশ্ন আকারেও আসতে পারে, মানে প্রশ্নটা বর্ণনায় থাকবে আর কি। তা আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম গুলা বোঝার চেষ্টা করি। এখানে e⁻i k z, এটি হচ্ছে সমতলীয় তরঙ্গ, এবং এই সমতলীয় তরঙ্গটি জেড এক্সিস বরাবর সে গমন করে। এখানে যে তুমি স্মল এলটা দেখতে পাচ্ছ, এই স্মল এলটা হচ্ছে আমার জন্য এঙ্গুলার মোমেন্টাম। i⁻l যেটা, এটা হচ্ছে আমার ফেজ শিফট বা দশার অবস্থাকে এখানে বোঝায়। জে এল অফ কে আর, এটা হচ্ছে গোলকীয় বেসেল ফাংশন, যেটা তোমরা থার্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্সে পড়ছো। পি এল কস থিটা, এটা হচ্ছে লেজেন্ডাল পোলোমেনিয়াল।
এইটাও তোমাদের ছিল থার্ড ইয়ার ম্যাথমেটিক্যাল ফিজিক্স। এখন সামেশন এল ইকুয়াল টু জিরো ওভার ইনফিনিটি, এখন আমার জন্য এই কোয়ান্টাম আছে, এইটা যখন আমার জন্য জিরো হবে তখন সেটা এস ওয়েভ কে প্রকাশ করে। আমি আবারও বলতেছি, কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, এখানে এটা বোঝার কিছু বিষয় আছে। এল ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে সব থেকে আপনার জন্য ফান্ডামেন্টাল ওয়েভ। এল ইকুয়াল টু জিরো হলে সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ফান্ডামেন্টাল ওয়েভ, এবং এই ওয়েভটাকে আমরা বলি হচ্ছে এস ওয়েভ, এবং এই এস ওয়েভ মানে হচ্ছে স্পেরিক্যাল ওয়েভ। এবং এই স্পেরিক্যাল ওয়েভের শুধু রেডিয়াল কম্পোনেন্ট থাকে, কিন্তু তার কোনো কৌণিক নির্ভরতা থাকবে না, মানে থিটা ডিপেন্ডেন্ট সে না, শুধু এক্সিস ডিপেন্ডেন্ট হবে। এখন এল এর মান যদি বাড়তে থাকে, 1 2 3 এরকম হতে থাকে, তখন এই ওয়েভের নেচারটা চেঞ্জ হবে। এল এর মান বাড়তেছে, এটার মানে হচ্ছে আপনার বিক্ষিপ্ত যে তরঙ্গটা, এইটার যে ব্যাপকতা বা কিংবা এটার যে বিস্তৃতি সেটা বাড়তেছে। এখন যেহেতু আমরা এক্সপেনশন করতে চাচ্ছি, অর্থাৎ যোগ করতে চাচ্ছি, তাহলে যদি আমি এখানে সম্পূর্ণ সিরিজটাকে যোগ করতে চাই, তাহলে আমাকে অসীম পর্যন্ত ওয়েভের যে বিস্তৃতি সেটা নিয়ে যোগ করতে হবে। এই জন্য সামেশনটা করা হয়েছে এল ইকুয়াল টু জিরো, মানে ফান্ডামেন্টাল বা এস ওয়েভ থেকে ইনফিনিটি পর্যন্ত এই স্ক্যাটার্ড ওয়েভটা যতটুকু বিস্তৃতি হইতে পারে তার সম্ভাব্য সকল সৃষ্ট ওয়েভের উপর সামেশন। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? না বুঝলে বলেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আবারও বলতেছি, এল ইকুয়াল টু জিরো এই কথাটার মানে হচ্ছে আপনার এইখানে যেই এঙ্গুলার মোমেন্টামের জন্য কোয়ান্টাম নাম্বার আছে, এইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ফান্ডামেন্টাল ওয়েভ, মানে এটা হচ্ছে এস ওয়েভ, স্পেরিক্যাল ওয়েভ। এখন এল এর মান যত বাড়তে থাকবে, অর্থাৎ এল এর মান 1 2 3 4 5 এরকম যত হতে থাকবে, আপনার এই ওয়েভটা কিরকম ওয়েভ, এই বিক্ষিপ্ত ওয়েভটা বা স্ক্যাটার্ড ওয়েভটা আপনার জন্য আস্তে আস্তে বাড়তে থাকবে, বিস্তৃত হইতে থাকবে। যেহেতু আমরা এখানে একটি এক্সপেনশন কিংবা বিস্তৃতি নিতে চাচ্ছি, তাহলে আমি যদি সবথেকে ভালো বিস্তৃতির যোগফল আমি করতে পারি, তাহলে সম্ভাব্য যতগুলো আমার জন্য ওয়েবের তৈরি হবে বা সৃষ্ট হবে তাদের সবার যোগফল নিতে হবে। তাহলে এল ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যক সম্ভাব্য ওয়েব তৈরি হবে তাদের সবার উপরে সামেশন বোঝানোর জন্য এখানে সামেশন এল ইকুয়াল টু জিরো ওভার ইনফিনিটি লেখা হয়েছে। এবার কি বুঝতে পারছেন? কারো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারেন, যে কোন জায়গায় বুঝেন নাই। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আমরা শুরু করি। টার্গেট বিভব ভি ইকুয়াল টু ভি অফ আর এর জন্য বিক্ষেপণ সমস্যা শ্রোডিঙ্গারের সমীকরণ। টার্গেট বিভব বলতে কি বোঝানো হচ্ছে? টার্গেট মানে হচ্ছে আমার সমতুল্য তরঙ্গ ই টু দি পাওয়ার আই কে জেড যেই লক্ষ্যবস্তুকে আঘাত করবে সেটাকে বোঝানো হচ্ছে টার্গেট। আর যেই পটেনশিয়ালের আন্ডারে বা যেই পটেনশিয়ালের অধীনে থেকে এই সমতুল্য তরঙ্গটা টার্গেটকে আঘাত করবে সেটাকে বলা হচ্ছে টার্গেট বিভব, কিংবা এটাকে আমরা বিক্ষেপণ বিভব বলতে পারি। তাহলে টার্গেট বিভব ভি ইকুয়াল টু ভি অফ আর এর জন্য আমি যদি স্ক্যাটারিং এর জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখতে চাই, এবং যেহেতু আমার এইখানে স্ক্যাটারিংটা খুবই দ্রুত সময়ে, মানে বিক্ষেপণটা খুব দ্রুত হচ্ছে, মানে এটা সময়ের উপরে নির্ভর করে না, তাহলে অবশ্যই আমার শ্রোডিঙ্গারের যে সমীকরণ সেটা হবে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার সমীকরণ, অর্থাৎ সময় অনির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ।
তাহলে এই সমীকরণটা হবে ডেল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ইউ অফ আর সাই অফ আর ইকুয়াল টু 0, যেটা হচ্ছে আমার জন্য সমীকরণ 1। একটি শ্রোডিঙ্গারের সমীকরণ সে কি সময় নির্ভরশীল কিনা সময় অনির্ভরশীল, এইটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়েভ ফাংশনের সাথে অর্থাৎ সাইয়ের সাথে সময়ের প্যারামিটার বা টি সংযুক্ত আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 1 নাম্বার সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণ এই যে সাই আর, এইটার সাথে কোনো টি যুক্ত না, এটা আছে শুধু সাই অফ আর। তার মানে এইটা হচ্ছে একটি সময় অনির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ। এটা হচ্ছে বোঝার সবচেয়ে সহজ উপায়। গত ক্লাসে এটা সানির কনফিউশন ছিল, আজকে আবার উত্তর দিলাম। যদি কনফিউশন থাকে থাকে তাহলে আবার প্রশ্ন করবা। এখন এখানে যে তুমি ডেল স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাপ্লাসিয়ান অপারেটর, এবং তোমরা জানো এর একটা আলাদা নির্দিষ্ট মান আছে। আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়ছিলাম 3rd চ্যাপ্টারে, আমরা সেখানে এটা প্রুভও করছি। কে স্কোয়ার এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বোঝাচ্ছে, ই অফ আর এটা পটেনশিয়াল এনার্জি বোঝাচ্ছে। তাহলে এই কে স্কোয়ারের মান হচ্ছে 2 me বাই এইচ কাট স্কোয়ার। এইচ কাটটাকে আমরা বলি রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, কিংবা এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা ডিরাকের কনস্ট্যান্টও বলে থাকি। এবং যেটা পটেনশিয়াল এনার্জি ইউ অফ আর, এটা হচ্ছে 2 m ভি অফ আর বাই এইচ কাট স্কোয়ার। এখন টার্গেট হতে অনেক দূরে তরঙ্গ ফাংশন সাই অফ আর হলো জেড অক্ষ বরাবর একটি আপতিত তরঙ্গ এবং একটি বর্তুলাকার বিক্ষেপিত তরঙ্গ। কথাটা বোঝার চেষ্টা করি কি বলা আছে। টার্গেট থেকে অর্থাৎ যা সমতলীয় তরঙ্গটা যাকে আঘাত করবে, এটা আঘাত করার পূর্বের কথা বলা হয়েছে। অর্থাৎ টার্গেট থেকে যখন সমতলীয় তরঙ্গটা অনেক দূরে অবস্থান করতেছে, যখনও বিক্ষেপণ হয় নাই, তখন আমার যে ওয়েভ ফাংশনটা, কার ওয়েভ ফাংশন, আমার যে সমতুল্য ওয়েভটা ছিল ই টু দি পাওয়ার আই কে জেড, তার জন্য যে ওয়েভ ফাংশন, সে ওয়েভ ফাংশনটা একটি আপতিত তরঙ্গকে নির্দেশ করতেছে, মানে যেই তরঙ্গটা আইসা টার্গেটকে আঘাত করবে, এবং এটি একটি বর্তুলাকার বিক্ষিপ্ত তরঙ্গ তৈরি করবে। তার মানে এই বর্তুলাকার তরঙ্গ বলতে আমরা এস ওয়েভ কে বোঝাচ্ছি, যেই এস ওয়েভের জন্য আমার এঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে এল ইকাল টু 0। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে সবার। আচ্ছা, আমি আবারও বলতেছি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। আমরা বলছি টার্গেট হতে অনেক দূরে, মানে যখনও বিক্ষেপণ হয় নাই, যখনও বিক্ষেপণ হয় নাই। আমি একটু মানে ইয়াতে চলে যাচ্ছি তোমাদের জন্য, আবারও একটু হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, তাহলে তোমরা আর একটু ভালো বুঝবা। ঠিক আছে, আমি হোয়াইট বোর্ড একটু একটু ওয়েট, আমি হোয়াইট বোর্ডটা একটু ওপেন করি। যেটা আর কি আমাদের এখানে বলা আছে, মানে টার্গেট হতে অনেক দূরে, মানে একটা ওয়েভ তো থাকবে, যে ওয়েভটা হচ্ছে কি করবে, তোমার যে টার্গেটটাকে আঘাত করে বিক্ষেপণ ঘটাইতে যাচ্ছে। তো সেই ওয়েভটা তো একটা সমতুল্য তরঙ্গ। আমরা শুরু করি। এই যে তোমরা তো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ নাকি? তো এটা হচ্ছে আমার জন্য টার্গেট, এটা হচ্ছে আমার জন্য টার্গেট। আর এই যে এখানে যে প্লেন, এই যে প্লেন ওয়েভটা আসতেছে, যে প্লেন ওয়েভটা এই টার্গেটটাকে আঘাত করবে ই টু দি পাওয়ার আই কে জেড। এখন এই প্লেন ওয়েভের জন্য একটা ওয়েভ ফাংশন আমরা বিবেচনা করব, যে ওয়েভ ফাংশনটা হচ্ছে আমার জন্য এখানে সাই অফ আর। তো প্রশ্নে যে কথাটা বলা আছে, আমরা বললাম এই যে টার্গেটটা আমরা দেখতে পাচ্ছি, এই টার্গেটটা থেকে যখন এই যে আমার যে সমতলীয় তরঙ্গ যেটা আছে ই টু দি পাওয়ার আই কে জেড, এই ই টু দি পাওয়ার আই কে জেড যখন একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে, যখন আঘাত করে নাই, তার জন্য আমি যে ওয়েভ ফাংশনটা বিবেচনা করছি, যে ওয়েভ ফাংশনটা হচ্ছে আমার জন্য এখানে সাই অফ কত, আর। এই সাই অফ আরটা হচ্ছে জেড কম্পোনেন্ট বরাবর একটি আপতিত তরঙ্গ। জেড কম্পোনেন্ট কেন বললাম,
আপনি দেখেন আমার এই সমতুল্য তরঙ্গের সাথে জেড আছে, তার মানে এটি জেড কম্পোনেন্ট বরাবর একটি আপতিত তরঙ্গ। এবং যখন বিক্ষেপণ হবে তখন এটি একটি বিক্ষেপিত তরঙ্গ, মানে স্ক্যাটার্ড ওয়েভ। এবং সেই ওয়েভটা দেখতে কেমন হবে? সেই ওয়েভটা দেখতে হবে আপনার জন্য একটি বর্তুলাকার, অর্থাৎ এটি একটি এস ওয়েভ। এবং যখন এস ওয়েভ হবে তখন আপনার যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাম নাম্বার সেটা আপনার জন্য হবে L=0। আমি কি কথাটা বুঝাইতে পারছি? ওকে। এই নতুন যে জয়েন করছেন আপনি কি কথাগুলো বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, প্রবলেম থাকলে একটু বলবেন। আচ্ছা, ওকে। এই তামান্না, জেবিন, তোমরা কি বুঝতেছ? এটা তো ক্লাসে জয়েন করতেছে আবার হচ্ছে বের হয়ে যাচ্ছে, নেট নাকি সমস্যা? ওকে, ঠিক আছে, আমি আবার স্লাইডে শেয়ারে চলে যাচ্ছি। এখন ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। 2 নম্বর ইকুয়েশনে বলা আছে সাই অফ আর ইজ আর টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে জেড প্লাস 1/r ই টু দি পাওয়ার আই কে আর এফ অফ থেটা। এখন এই যে সাই অফ আর, এই সাই অফ আরটা তো হচ্ছে আমার সমতুল্য তরঙ্গ বা ইনসিডেন্ট ওয়েভের জন্য, মানে ওয়েভের জন্য একটি ওয়েভ ফাংশন। এবং এই ওয়েভ ফাংশনটার বিস্তৃতি যদি ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে তার জন্য যদি আমি ইকুয়েশনটা লিখতে চাই, সেই ইকুয়েশনটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে জেড প্লাস 1/r ই টু দি পাওয়ার আই কে আর এফ অফ থেটা। এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার আই কে জেড, এটা আগে থেকে বলছে এটা একটি সমতুল্য তরঙ্গ। 1/r, এই যে পথটা, এই পথটা নির্দেশ করে দূরত্ব যত বাড়তে থাকবে বিক্ষিপ্ত তরঙ্গের প্রশস্ততা তোমার জন্য ততই কমতে থাকবে। তুমি একটি জিনিস লক্ষ্য করো, একটা সিম্পল উদাহরণ বলি। তোমার চোখের সামনে তুমি যদি একটি কলম ধরো, তুমি কলমটাকে যেভাবে দেখতে পাবা, এই কলমটা যদি তোমার থেকে অনেক অনেক দূরে সরতে থাকে, তাহলে একটা পর্যায়ে কিন্তু এই কলমটাকে তুমি অনেক ছোট দেখবা। কারণটা কি? কারণটা হচ্ছে কলমের যেই বিস্তৃতি সেটা তোমার দৃষ্টির জন্য অনেক শর্ট হয়ে গেছে, মানে ডিস্টেন্স বাড়তেছে। এই কলমের ইমেজ বা পিকচারটা তোমার কাছে অনেক ছোট হয়ে আসতেছে। আমার আমি যদি রাস্তা যখন দাঁড়ায় থাকি, আমার সামনে একটা বাস থাকলে বাসটাকে আমি যত বড় দেখি, এই বাসটা যখন অনেক দূরে চলে যায় বাসটাকে আমি অনেক ক্ষুদ্র দেখি। তো এখানে এই 1/r কথাটা বলার চেষ্টা করছে, যত আমার বিক্ষিপ্ত তরঙ্গের রেঞ্জটা বাড়তে থাকবে ততই এই বিক্ষিপ্ত তরঙ্গের যে প্রশস্ততা সেটা কমতে থাকবে। আর এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার আই কে বাই আর, মানে 1/r ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর, যেটা গুণ আকারে দেখতে পাচ্ছ আর কি। আমি একটু টার্মটা তোমাদের একটু ইয়া করে দেখে, এই যে টার্মটা, এই টার্মটা হচ্ছে বিক্ষেপণের পরে যেই তরঙ্গটার সৃষ্টি হয়েছে, মানে আউটগামিং ওয়েভ, তার একটি স্পেরিক্যাল ফর্ম বা গোলীয় ধর্মকে এই 1/r ই টু দি পাওয়ার আই কে আর প্রকাশ করতেছে। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এফ অফ থিটা, এফ অফ থিটাটা হচ্ছে এখানে বিক্ষেপণ বিস্তার। আর এই থিটাটা হচ্ছে আমার জন্য এখানে স্ক্যাটার এঙ্গেল। ঠিক আছে? তো এখানে কি তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে এই কোয়েশনটা নিয়ে? ওকে। এখন দেখেন টার্গেটের অনুপস্থিতিতে, টার্গেটের অনুপস্থিতিতে কি বলা হয়েছে, মানে আমার জন্য কোনো লক্ষ্যবস্তু নাই, আমি হচ্ছে এইখানে কোনো বিক্ষেপণ বিভবের অধীনে আমার সমতুল্য তরঙ্গটা চলতেছে না। আমার সমতুল্য তরঙ্গটা একটি নর্মাল ওয়েভের মতো জেড অক্ষ বরাবর সে চলমান অবস্থায় আছে। জেড কম্পোনেন্টে সে যখন আপতিত হবে, যেহেতু আমার কাছে কোনো টার্গেট নাই, এর অর্থ হচ্ছে সেখানে আমি আর কোনো বিক্ষেপণ দেখতে পাবো না বা বিক্ষেপণই সংঘটিত হবে না। তখন আমার যে সমীকরণটা আছে, অর্থাৎ 2 নম্বর সমীকরণ, এই সমীকরণটা হবে সাই ফ্রি অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে জেড। সাই ফ্রি অফ জেড বলা হয়েছে কারণ এখানে কোনো বিক্ষেপণ বিভব নাই, বিক্ষেপণ বিভব অনুপস্থিত। ফলে এখানে কোনো ধরনের এবং এখানে কোনো টার্গেট নাই, অর্থাৎ এখানে কোনো বিক্ষেপণ সংঘটিত হয় নাই।
আমার নর্মাল একটি সমতুল্য ওয়েভ আছে এবং এটি একটি মুক্ত ওয়েভ, এবং যার জন্য আমার ওয়েভ ফাংশনটা এরকম হবে। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণের জন্য যদি আমি একটি শ্রোডিঙ্গারের সমীকরণ লিখতে চাই, তাহলে সেই শ্রোডিঙ্গারের সমীকরণ কেমন হবে আমরা একটু দেখি। তাহলে আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। তো এই 3 নাম্বার যে ইকুয়েশনটা আমরা দেখতে পাইছি টার্গেটের অনুপস্থিতিতে, তার জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশনটা হবে ডেল স্কোয়ার প্লাস কে স্কোয়ার সাই ফ্রি ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে শুধু ওয়েভটার কাইনেটিক এনার্জি থাকবে। এখন এই যে সমাধানটা আমরা দেখতে পাইতেছি, এই সমাধানটা একটি রেগুলার সমাধান। মানে এইখানে এই সমাধানে আমি ওয়েভ ফাংশনের যে ভ্যালুগুলা পাবো, এই ভ্যালুগুলা হচ্ছে অ্যাবসুলেট সিঙ্গেল ফাংশন ভ্যালু, মানে একক মান বিশিষ্ট ভ্যালু পাবো। এবং তোমরা জানো যে ওয়েভ ফাংশনের যদি বৈশিষ্ট্য, একটি ভালো মানের ওয়েভ ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এটি সিঙ্গেল ভ্যালুড ফাংশন হইতে হবে। এটি সিঙ্গেল ভ্যালুড ফাংশন মানে এটি একটি রেগুলার ফাংশন এবং এটি কন্টিনিউ মান গ্রহণ করে, এক রকম মান গ্রহণ করে। যদি মাল্টি ভ্যালুড ফাংশন হইতো, অনেকগুলা মান গ্রহণ করতে পারতো। যেমন তোমাকে আমি প্রশ্ন করলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলেন তো? এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? +-2। তার মানে এখানে আমার উত্তর কয়টা পাচ্ছেন? দুইটা, প্লাসেরও 2 মাইনাসেরও 2। তখন এটা হয়ে যাবে মাল্টি মাল্টি ভ্যালুড ফাংশন। তখন আপনি ভালো মানের ওয়েভ ফাংশন পাবেন না, ভালো মানের ওয়েভ ফাংশন পাবেন না। অর্থাৎ আপনার ওয়েভ ফাংশনটা তখন নিয়মিত হবে না। নিয়মিত ওয়েভ ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হইতে হবে। এবং যেহেতু এইটি জেড কম্পোনেন্ট বরাবর আসতেছে, তাহলে এইটি আমি যখন জেড কম্পোনেন্টের বিভিন্ন দিক থেকে আমি এটাকে পর্যবেক্ষণ করতে থাকবো, এই ওয়েভটাকে আমি একই রকম দেখব। এই জন্য এটি জেড কম্পোনেন্টের চারিদিকে এটি সিমিট্রিক বা প্রতিসাম্য, এবং এটি ফাই নির্ভর, এটি ফাই নির্ভর। ঠিক আছে। তো এখন এই 4 নম্বর সমীকরণের জন্য আমরা যদি একটি সমাধান চাই, মানে এই 4 নম্বর সমীকরণের সমাধান যদি আমি তৈরি করতে যাই, তাহলে এই সমাধান হবে সাই ফ্রি ইকুয়াল টু সামেশন এল ইকুয়াল টু 0/ইনফিনিটি এ এল জে এল অফ কে আর পি এল কস থিটা। এখন সামেশন এল ইকুয়াল টু 0/ইনফিনিটি কেন, এটা ক্লাসের শুরুতে আলোচনা করছি। এইখানে এ এল তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি কনস্ট্যান্ট। জে এল কে অফ আর, এটি হচ্ছে গোলকীয় বেসেল ফাংশন। পি এল কস থিটা, এটা হচ্ছে লেজেন্ডাল পোলোমিনিয়াম। এখন সাই ফ্রি মানে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশন কার জন্য আমি নিছি? আমার জেড কম্পোনেন্ট বরাবর যে সমতুল্য তরঙ্গটা ছিল তার জন্য নিছি। তাহলে এই সাই ফ্রি এর মান কত? e⁻i⁻k⁻z, যেটা আমি 3 নম্বর সমীকরণ থেকে এখানে মানটা বসাইলাম। তাহলে আমি আমার 6 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন এ এল এর মান বের করার জন্য আমরা এই 6 নম্বর সমীকরণের উভয় দিকে পি এম কস থিটা ও সাইন থিটা দ্বারা গুণ করব, এবং থিটার মান 0 থেকে π এই রেঞ্জ পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। এখন আমরা কেন এই পদ্ধতি অবলম্বন করলাম? আমাদের এই পদ্ধতি অবলম্বন করার অর্থ হচ্ছে 6 নম্বর সমীকরণের সলিউশনটাকে আমি এমন একটা সলিউশন প্রসেসে নিয়ে যাব যেখানে লেজেন্ডাল পোলোমিনিয়ামের অর্থোগোনালিটি প্রপার্টি কিংবা অভিলম্বিকতার শর্ত সিদ্ধ করে। আমি আবারও বলতেছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 6 নম্বর সমীকরণ থেকে আমি এ এল এর মান বের করতে চাচ্ছি, যে এ এলটা হচ্ছে আমার জন্য একটা ধ্রুবক মান। এখন এই এল এর মান বের করার জন্য আমরা 6 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা পি এম কস থিটা ও সাইন থিটা দ্বারা গুণ করব, আর থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু পাই পর্যন্ত সমাকলন করব। এইটুক কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা করব কেন? ভাইয়া এটা বুঝছি। করার কারণটা হচ্ছে
কেউ কোনো প্রশ্ন করলে হ্যাঁ বলেন, কি প্রশ্ন? কোনো প্রশ্ন করবেন কেউ? ওকে, ঠিক আছে। এইটা আমরা কেন করব? এইটা আমরা করব কারণ হচ্ছে আমরা আমাদের এই যে সলিউশনের প্রসেসটা, এইটাকে আমরা অর্থোগোনাল প্রপার্টিস অফ লেজেন্ডার পলিনোমিয়ামে নিয়ে যাব। মানে লেজেন্ডার বহুপদীর অভিলম্বিকতার শর্তের দিকে নিয়ে যাব। তাহলে যদি আমরা গুণ করি, আপনি দেখেন গুণ করলে যেটা হচ্ছে, আমার যে বাম পক্ষ 0 to π সাইন থিটা e⁻i k z pm cos থিটা অফ ডি থিটা ইকুয়াল টু সামেশন l ইকুয়াল টু 0 ওভার ইনফিনিটি এ এল জে এল অফ কে আর 0 to π pl cos থিটা pm cos থিটা সাইন থিটা dr, যেটা হচ্ছে এখানে আমার জন্য 7 নাম্বার সমীকরণ। এই যে গুণনটা করছি, এই গুণনটাকে আপনারা বুঝছেন 7 নাম্বার সমীকরণে? না বুঝলে বলবেন, আমি আবার রিপিট করব। ওকে, কেউ না বুঝলে আমাকে বলবেন, সাথে সাথে বলবেন, আমি আবার রিপিট করব। না বুঝে কেউ চুপ থাকবেন না। এখন সমীকরণের ডান পাশটা আমরা যেটা দেখতে পাচ্ছি, 0 to π পি এল কস থিটা পি এম কস থিটা সাইন থিটা ডি থিটা, এইটাতে আমরা অর্থোগোনাল প্রপার্টি অফ লেজেন্ডার পলিনোমিয়াম অ্যাপ্লাই করতে পারবো। এখন আপনারা কি এগুলো মনে আছে? আপনাদের থার্ড ইয়ারে যে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে পড়ছেন, লেজেন্ডার পলিনোমিয়ামের অবিলম্বিকতার শর্ত মনে আছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে, ব্যাখ্যা করবো। ক্লাসের কয় মিনিট আছে এই লিঙ্কে? ওকে, আমি তাহলে এটারও স্লাইড শেয়ারে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এটারও স্লাইড শেয়ারে চলে যাচ্ছি। এইগুলা সবচেয়ে মানে মজার মজার, তো এগুলা যদি হাতে কলমে ক্যালকুলেশন আরো করা যায় অনেক ভালো বুঝতে পারবেন। দেখেন, সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? অর্থোগোনাল প্রপার্টিস অফ লেজেন্ডাল পলিনোমিয়াল, সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? তো আমার এই যে অর্থোগোনাল প্রপার্টি অফ লেজেন্ডাল যে পলিনোমিয়াম, এটার ইকুয়েশনটা ছিল এরকম: -1 থেকে +1 পি এম অফ এক্স পি এন অফ এক্স ডিএক্স, এই রেঞ্জে যদি আমি সমাকলনটা করি, তাহলে আমার সম্ভাব্য রেজাল্ট গুলো হবে 0 যখন আমার এম এবং এন এই দুইটার ভ্যালু সমান হবে না। আর 2/2m+1 এইটা হবে যখন আমার এম এবং এন গুলো আমার জন্য সমান হবে। ঠিক আছে, এই কথা কি সবাই বুঝতে পারছেন কি বলতে চাইছি? এই এক দুজন রেসপন্স করলে হবে না, সবাই রেসপন্স করতে হবে। জি ভাইয়া, বুঝছি। বাকিরা বুঝছেন? হ্যাঁ, ওকে। আপনারা রেসপন্স না করলে তো আমার কাছে বোঝা ডিফিকাল্ট, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। আমার জানার পরিধি অত্যন্ত স্বল্প, সেখান থেকে আমি চেষ্টা করতেছি। এখন দেখেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই ইকুয়েশনের সলিউশনটাকে আনবো। 2/2m+1 ইকুয়াল টু m, এই শর্তে আমরা এইটাকে আনবো, এটা আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা যদি আমরা সফল করতে চাই, আমরা ধরে নিলাম এখানে এম এবং এন এর ভ্যালু সমান, তাহলে তো আমি কি লিখতে পারি? -1 থেকে +1 পি এম অফ এক্স পি এন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2/2m+1 ক্রনিক্যাল ডেল্টা এম এন। আমি এই রেজাল্টটাকে চাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে এই রেজাল্ট আমি পাইতে চাচ্ছি। তো এখন যদি আমি এক্স ইকাল টু কস থিটা ধরি, এই যে এটা, তাহলে এটার অন্তরীকরণ কত হবে? ডি এক্স ইকাল টু মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে এই প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি কি করতে পারি? আমি কস থিটা বসাইতে পারি। আর আমার এই যে এখানে ডিএক্স ছিল, এই ডিএক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি? সাইন থিটা ডি থিটা লিখতে পারি। আর আপনারা তো লিমিট কেমনে চেঞ্জ করে এটা তো আপনারা জানেন। আর এই যে সাইন থিটা ডি থিটার আগে একটা মাইনাস আছিল, এই যে এটা আমরা কি করছি? ইন্টিগ্রেশনের আগে দিয়ে দিচ্ছি। আর থেটার মান কখন -1 হয়? কজ 180, মানে কজ এর মান যখন পাই হয় তখনই তো -1 হয়, এই জন্য এখানে পাই লিখছি। আর কজ এর মান কখন 0 হয়? কজ 0 ডিগ্রি মান নিতে 1, তাহলে কখন 1 হবে? যখন
এই যে 0 হবে, এই জন্য লিমিটটা এভাবে চেঞ্জ হয়েছে, পাই থেকে 0। এখন আপনি লিমিটটাকে চেঞ্জ করে দেন, আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে আপার লিমিট করে দেন। তাহলে PM0 PM cos θ PN cos θ sin θ d θ ইকুয়াল টু 2/m+1 ক্রনিক্যাল ডেল্টা mn। এখন এই ক্রনিক্যাল ডেল্টা mn এর কোনো সমস্যা হবে না বা অর্থের কোনো পরিবর্তন হবে না যদি আপনি m=n লেখেন, তাহলে এই ক্রনিক্যাল ডেল্টা mn এর ভ্যালু হবে আপনার জন্য 1। দেখেন তো এই কথাগুলো বুঝছেন কিনা আপনারা? দেখেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, নাহলে আমি কিন্তু একটু পরে কোশ্চেন জিজ্ঞেস করব। ভাইয়া আর একবার বললে ভালো হতো, নেট ছিল না, বুঝতে আচ্ছা, পারিনি। আরেকবার বলবো, কোন জায়গাটা বলবো আপনি একটু আমাকে নির্দিষ্ট করে বলেন, নাকি পুরোটাই বলতে হবে? এইটা পুরোটাই আচ্ছা বলেন ভাইয়া, আমার নেট ছিল ভাই, না। এখানে যে ডেল কনিক্যাল লেটার এম এন নিলেন, এই সমীকরণটা এক আচ্ছা, দুই আমি আবার নাম্বার। বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আবার বলতেছি। আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমি m=, যদি n হয়, এই কন্ডিশনের জন্য আমার উত্তরটাকে আমি স্যাটিসফাইড করতে চাচ্ছি। তাহলে m=n হইলে বাম পক্ষের জন্য, অর্থাৎ -1 থেকে +1 এই রেঞ্জে যদি আমি কি করি, সমাকলন করি Pn(x) কে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 2/2m+1। এই কথাটা তো সবাই বুঝতে পারছি নাকি? জি ভাইয়া। হ্যাঁ, এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যে এটা পাইছি, এইখানে আমার ক্রনিক্যাল ডেল্টা mn থাক, মানে যদি আমার এখানে বসে, এটা কোনো অর্থের পরিবর্তন হবে না। এখন এই যে Pn(x) এখানে আমি এক্স এর ভ্যালুটা ধরতে চাচ্ছি হচ্ছে মানে cos θ। তাহলে এক্স এর ভ্যালু যদি আমার জন্য হয় কত, cos θ, তাহলে dx এর ভ্যালু হবে কত, -sin θ d θ। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনার এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন এখানে লিমিট কত, -1। cos কতর মান -1, পায়ের মান -1, এই যে -1 এর পরিবর্তে পাই লিখছি। cos কতর মান হচ্ছে, মানে cos কত ডিগ্রিতে আপনি 1 পান, 0 ডিগ্রিতে 1 পান, এই যে 0 ডিগ্রি লিখছে। আর আপনার হচ্ছে দেখেন, এই যে এখানে যেটা ছিল -sin θ d θ, এই যে আমি এখানে বসাইছি sin θ d θ, আর এই যে মাইনাসটা সমগ্রটা বাইরে দিছি। এখন আপার লিমিটকে লোয়ার লিমিট, আর লোয়ার লিমিটকে যদি আমি আপার লিমিট করি, তাহলে যেটা হবে কি, আমার মাইনাসটা চেঞ্জ হয়ে গেল। আর এই যে আমি এখানে ক্রনিক্যাল ডেল্টা mn লিখছি, এখানে যদি mn হয়, তাহলে এই ক্রনিক্যাল ডেল্টা mn এর ভ্যালুটা হচ্ছে আমার জন্য 1। তার মানে আমি ডিরেক্টলি mn এই শর্তটার জন্য আমি লিখতে পারি 2/2m+1। আমি কি বুঝাইতে পারলাম কথাটা? এটা কি সমীকরণেরই? হ্যাঁ, এটা সমীকরণেরই, এবং আমি ওই কথাটাই বলার চেষ্টা করছি, যে আমি যদি m=n লিখি, তাহলে তো ক্রনিক্যাল ডেল্টা mn এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার কি সমীকরণের অর্থগত কোনো পরিবর্তন হচ্ছে এখানে? ওই ক্রনিক্যাল ডেল্টা mn লিখলো যে না কথা, ভাইয়া। না লিখলো একই কথা, যদি কন্ডিশন থাকে m=n, তাই না? হ্যাঁ। ওকে, দেখেন আর কার কোন জায়গায় প্রশ্ন আছে। এই নতুন যে জয়েন করছেন, সে কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। কোনো জায়গায় কনফিউশন থাকলে কিন্তু জিজ্ঞেস করবেন, কোনো হেজিটেট ফিল করবেন না, জিজ্ঞেস করবেন। তো এগুলো তোমাদের থার্ড ইয়ারে ছিল ম্যাথমেটিক্যাল ফিজিক্সে, এই জন্য আমি তোমাদের যারা আমার সাথে থার্ড ইয়ার থেকে ছিল, তাদেরকে আমি কিন্তু বলছিলাম যে এই ম্যাথমেটিক্যাল ফিজিক্স এইটা তোমার লাগবে, পরের ইয়ার লাগবে, এবং এই জন্যই তোমাদের বারবার বই কেনার উপরে জোর দেই, এবং ভালো ভালো রাইটারের বই কিনতে বলি, যাতে এগুলো তোমার ভবিষ্যতে কাজে দিবে। এবং এখানে একটু বলে রাখি, যারা পরবর্তীতে মাস্টার্সের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পরীক্ষা দিবেন, থিওরিটিক্যাল ফিজিক্স রিসার্চের জন্য বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। সেইখানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে প্রশ্ন হবে, ম্যাক্সিমাম 20 নাম্বার, মিনিমাম 10 নাম্বার। আর যারা রেগুলার ফিজিক্সে পরীক্ষা দিবেন, মানে ঢাকা ভার্সিটির,
সেইখানেও আপনার জন্য ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে প্রশ্ন হবে। তো যাদের পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করার ইচ্ছা আছে তারা বই বিক্রি করার কোনো চিন্তা করেন না, এগুলো লাগবে আপনাদের। এবং অনেকে যারা আবার ন্যাশনাল থেকে মাস্টার্স করবেন হয়তো ভবিষ্যতে, তাদেরকে একটু বলে রাখি, তাদের যে সলিড স্টেট ফিজিক্স 2 আছে এই সিলেবাসের একটা অংশ তাদের মাস্টার্সেও আছে। তো বইগুলো আপনারা রেখে দিবেন, বইগুলো আপনারা কেউ সেল করবেন না। ঠিক আছে, তো আমরা পরের ইয়াতে চলে যাচ্ছি। এবং সবাই রেজাল্ট একটু ভালো রাখার ট্রাই করবেন। ঢাকা ভার্সিটির এইবারে সার্কুলার অনুসারে রেগুলার ফিজিক্সে মাস্টার্স এর অ্যাপ্লাইয়ের জন্য 3.25 এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। থিওরিটিক্যাল ফিজিক্সের 2.50, কারণ থিওরিটিক্যাল ফিজিক্সের রিটেন পরীক্ষাটা একটু ডিফিকাল্ট হয় এবং এটা সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। ওকে, তাহলে দেখেন এই যে আমার এতক্ষণ যে আমি কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো বললাম কারণ হচ্ছে এই পুরো ইকুয়েশনটার সলিউশনটা আমি লিখতে পারি এই যে এইভাবে, 2 ক্রনিক্যাল ডেল্টা LM ডিভাইডেড বাই 2L+1। আমরা কিন্তু এতক্ষণ এই প্রমাণটাই দেখলাম না? এইটা দেখছি নাকি? সবাই রেসপন্স করবেন, এটাই দেখছি। জি ভাইয়া। জি ভাইয়া। তো আমরা সরাসরি এটা লিখতে পারি, এই জন্য এটা বলছিলাম। তো আপনার যদি থার্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্সে গ্যাপ থাকে আপনাকে এটা মুখস্থ করতে হবে, কিন্তু আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য ধরতে পারাটা খুব সহজ। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি 2 ক্রনিক্যাল ডেল্টা LM.2L+1 = 0 to π sin θ d θ e⁻⁷ এটা আমরা লিখতে পারি, এবং এটা হচ্ছে এখান থেকে আমার জন্য 8 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটাকে আমি সমাধান করব, এই সমীকরণটাকে আমি সমাধান করব। তো সেই সমাধান করার জন্য এইখানে আপনি দেখেন cos থিটার একটা টার্ম আছে, তাই না? তা আমি সমাধান প্রসেসটাকে একটু সহজতর করার জন্য আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে এটাকে ধরে নিব। কিভাবে ধরে নিব আমরা একটু সেখানে চলে যাই। আহ, আমরা হচ্ছে z = r cos θ ধরে নিলাম, z = r cos θ। তাহলে আপনি z/r কত লিখতে পারেন? cos θ লিখতে পারেন। এখন ইকুয়েশনটাকে মিনিমাইজ করার জন্য z/r আমরা ধরে নিলাম হচ্ছে মিউ, তাহলে μ = cos θ। এখন যদি আপনি এটাকে ডিফারেন্সিয়েশন করেন তাহলে ডি মিউ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা লেখা যায়। এই পর্যন্ত কি সবাই বুঝছি? এই পর্যন্ত? জি ভাই। ওকে। জি ভাইয়া। এখন অনিমা আমাকে বলবা যদি থেটার মান 0 হয় তাহলে মিউ এর মান কত হবে? বুঝি নাই ভাইয়া কোনটা। এই যে এখানে যদি থেটার মান, এই যে এখানে এই কস থিটাতে যদি থেটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে মিউ এর মান কত হবে? কস থিটা হ্যাঁ, ওয়ান কস হবে। থিটাতে যদি থিটার ভ্যালু 0 হয় তাহলে মিউ এর মান কত? 1। ওয়ান। ওকে, আচ্ছা, 1। নতুন যে আছেন সে বলেন, আপনার নামটা কি? আমি নামটা খেয়াল নাই আমার, নামটা বলেন তো, নতুন যে আসছেন। জি ভাইয়া বুঝিনি। তোমার নামটা কি? আমার নামটা খেয়াল নাই, বারবার বলতেছে নতুন যে আসছেন। কর্নিয়া। আচ্ছা, কর্নিয়া। তো তুমি বলো যে যদি এইখানে থেটার মান পাই হয়, কস থিটাতে থিটার ভ্যালু যদি পাই হয় তাহলে মিউ এর মান কত হবে? -1। -1 হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অলরেডি আমরা কার মান পেয়ে গেলাম, আমরা কস থিটার ভ্যালু পেয়ে গেলাম, আমরা তারপরে সেখান থেকে আমরা মাইনাস সাইন থিটা ডি থিটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে পেলে আমরা এখন আমাদের 8 নম্বর সমীকরণে মানগুলা বসাই দিতে পারি। এখন কিভাবে বসাইতে পারি সেটা একটু দেখাই আপনাদের, সেটাও খুব ইজি, এগুলো জটিল কোনো কিছুই না, খুব ইজি ইকুয়েশন। আপনারা একটু সবাই ভালো করে এই 8 নম্বর ইকুয়েশনটার দিকে লক্ষ্য করেন, এই 8 নম্বর ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য করবেন। এখানে এখানে কি আছে আপনার জন্য? আছে হচ্ছে সাইন থিটা ডি থিটা।
এখন সাইন থিটা ডি থিটার ভ্যালু আমরা কত পাইছিলাম আগের ইকুয়েশনে? আমরা পাইছিলাম ডি মিউ ইকুয়াল টু সাইন থিটা ডি থিটা, ডি মিউ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে আমরা সাইন থিটা ডি থিটার পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস ডি মিউ লিখতে পারি, তাই না? আর এখানে আপনার সমতুল্য তরঙ্গ আছে কি, ই টু দি পাওয়ার আই কে জেড। আমরা জেড ইকুয়াল টু কত ধরছিলাম? জেড ইকুয়াল টু আর কস থিটা ধরছিলাম। তাহলে এখন আবার আর সমান সমান আবার আমরা কত ধরতে পারি? আপনারা কি মুখে মুখে বুঝবেন না আমি ভেঙে দিব কোনটা? স্যার, হ্যাঁ ভাইয়া বুঝে যাবে, মান বসাই দিব। হ্যাঁ, মান বসায় দিবেন, ই টু দি পাওয়ার আই কে জেড যেটা আছে। এখানে তো আমার ই টু দি পাওয়ার আই কে যা আছে তাই থাকবে। আর আমার হচ্ছে আপনার জেড বাই আর সমান সমান ছিল হচ্ছে কি, কস থিটা। তো সেইখানে যদি এখন আপনি কস থিটার ভ্যালু বসায় দেন তাহলে কত, মিউ। তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে আর মিউ। ঠিক আছে? তো মানগুলো যদি বসায় দেন তাহলে কি হয়, যদি কেউ করতে গিয়ে না পারেন, করতে গিয়ে সমস্যা হয় আমাকে বলবেন, আমি এটা আবার করে দিব। তবে এটা আশা করি আপনারা পারবেন, এটা কঠিন কিছু না। তাহলে আমরা যদি মানগুলো বসায় দেই, 1 থেকে -1, মাইনাসের ডি মিউ ই টু দি পাওয়ার আই কে আর মিউ পি এম মিউ। এখন মাইনাসের যে ডি মিউ, এটাকে আমরা সমাকলনের বাইরে নিয়ে যাই। বাইরে নিয়ে গেলে এখন আমার যে আপার লিমিট, এটাকে যদি আমি লোয়ার লিমিট করে দিই আর লোয়ার লিমিটকে যদি আপার লিমিট করি, তাহলে আগে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কত, প্লাস। এখন আপনি খেয়াল করেন এই যে সমাকলনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সমাকলনটা কোন সূত্রের সমাকলন আমাকে একজন বলেন তো, কর্ণিয়া বলেন তো, এই সমাকলনটা কোন সূত্রের সমাকলন? মনে নাই ভাইয়া। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর ফর্মুলা, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর ফর্মুলা। তা আমরা এখন সেটা দেখি এটা কিভাবে করবো, আমি একটু ভেঙে এটা দেখাই আপনাদের, তাহলে আপনারা সহজে বুঝবেন এটা কিভাবে করতে হয়। এই যে দেখেন, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, এটার সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। আবার এই পুরো সেকেন্ড পার্টটাকে আপনার ডিএক্স এর রেসপেক্টে করতে হবে সমাকলন। এখন আমার কি কি আছে, আমার আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই কে আর মিউ পি এম মিউ ডি মিউ। তো এখানে আমার পি এম অফ মিউ যেটা, এটাকে আমি ধরবো হচ্ছে ইউ, আর ই টু দি পাওয়ার আই কে আর মিউ এটাকে ধরবো আমি হচ্ছে ভি। তাহলে আমি যদি এখানে ইউ ভি কোনটা ধরবো এটা যদি বুঝতে পারি, তাহলে আমরা কি করব, উপরের সূত্র অনুসারে এখানে সাজাবো। তাহলে প্রথমে কি হবে, সমাকলনের বাহিরে আমার ইউটা হবে, তাহলে আমি ইউটা ধরছি হচ্ছে পি এম অফ আচ্ছা মিউ। ভাই, তাহলে ওলট এটাকে পালট আমি, করে ধরার হুম, চেষ্টা আছে। বুঝি নাই। আমরা যদি ইউভিটাকে ওলট পালট করে ধরি। আচ্ছা, ইউভিটাকে উলট পালট করে ধরে যেটা হবে, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ আমরা প্রমাণ করতে চাচ্ছি, সেই কাঙ্ক্ষিত সমীকরণের প্রমাণ আমার জন্য আসবে না। ও যদি আচ্ছা, আপনি উল্টা মানে নর্মালি আমরা আগে কিন্তু পরে করে বলেন। ই এর ফাংশন গুলাকে ইউ ধরি। মানে হ্যাঁ, ইউর ফাংশন গুলোকে ইউ ধরেন, কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেভাবে আসছি এখন পর্যন্ত, আর আমার গন্তব্য যেখানে, সেখানে আমাকে ই টু দি পাওয়ার আই কে আর মিউটাকে ভি ধরতে হবে, আর পি এম অফ মিউটাকে ভি ইউ ধরে করতে আচ্ছা হবে। ভাইয়া। তাহলে আমরা সূত্রতে বসায় দিলাম। সূত্রে বসায় দিলে আপনি জানেন, আপনার যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স, আমি কিন্তু নিচে বেসিক সূত্রগুলো হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা এরো সাইনটা দেখাইছি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই কে আর মিউ ডি মিউ সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে আর মিউ ডিভাইডেড বাই আই কে আর। ঠিক আছে? আর এইখানে আপনি লক্ষ্য করবেন এইটা কিন্তু হচ্ছে ইউটাকে কি করতেছে, এই যে ডি অফ ডি মিউ পি এম অফ মিউ, এইটাকে ডি মিউ এর রেসপেক্টে পি এম অফ মিউ কে একবার অন্তরীকরণ করতেছে। তো এইটাকে একবার অন্তরীকরণ করলে আমরা কত পাই, পি প্রাইম এম অফ মিউ। ঠিক আছে? আর এই অন্তরীকরণ যখন করা শেষ হবে, এবং এইখানে আবার একটা ইন্টিগ্রেশন আছে, এটাকে করা শেষ হবে, করলে আপনি যে আনসারটা পাবেন, সেই দুইটা আনসার হচ্ছে যথাক্রমে পি প্রাইম এম অফ মিউ
e⁻i⁻r μ/i⁻r d μ। এবং এইটাকে আবার কি করতে হবে, সমাকলন করতে হবে। এবং এইটাকে যদি আবার আপনি সমাকলন করেন তাহলে আপনি ইউবির ফর্মুলা পড়বে, কিন্তু আমাদের এটা সমাকলন করার দরকার নাই। আমরা শুধু প্রথম অংশের প্রথম ধাপের সমাকলনটা শেষ করব, মানে প্রথম যে অংশটা আছে মাইনাসের আগের অংশটা, ওইটার সমাকলনটা আমরা শেষ করব। দেখেন তো আপনারা এটা বুঝছেন কিনা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ভাইয়া। আমি এখানে পুরোটাই করে দিছি, এটা আপনাদের বোঝার কথা, না বোঝার মতো এখানে কিছু নাই, খাতা কলমে জাস্ট আপনাদের করতে হবে। তাহলে এখন আমরা চলে যাই আমাদের মূল স্লাইডে। ইকুয়েশন গুলো আমি সবাইকে বলবো বাসায় 4-5 বার করে লিখবেন, নাহলে পরীক্ষা মিলাইতে পারবেন না। এখন এই যে আমরা এখানে সমাকলন শেষ করছি, সমাকলন শেষ করার পরে আমরা জাস্ট লিমিটটা বসাই দিতেছি। প্রথম অংশে বাম দেখেন মাইনাসের বাম অংশটাতে আমরা লিমিট বসাইছি। আর 1/i⁻r যেহেতু আমার এখানে কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে রাখছি। এখন একটা জিনিস খেয়াল করেন, ওই যে আমি বললাম এইখানে আবার চাইলেও কিন্তু আপনি সমাকলন করতে পারেন। তাহলে এই অংশটাকে যদি আপনি সমাকলন করেন, সেই তো আপনার ডিডিএক্স ইউবির ফর্মুলা পড়বে। তাই সমাকলন করলে এখানে আপনি দেখবেন 1/r², 1/r³ এই মানগুলো আসতে থাকবে, মানে আর এর পাওয়ার বড় হইতে থাকবে। জি এখন ভাইয়া, আমরা এটা কিন্তু আনলিমিটেড আজকে ক্লাসে, সমাকলন হয়। হ্যাঁ এখন আমরা কিন্তু আজকে ক্লাসের শুরুতে একটা কথা বলে নিছিলাম, কি বলছিলাম, যে আর এর মান যত বড় হবে, অর্থাৎ বিক্ষিপ্ত তরঙ্গটা আপনার জন্য যত বিস্তৃত হবে, তত আপনার কি হবে, ওই বিক্ষিপ্ত তরঙ্গের প্রশস্ততা কমতে থাকবে, মানে বিক্ষিপ্ত তরঙ্গটা আপনার জন্য ছোট হইতে থাকবে। এখন ওই আর এর ক্ষুদ্রতম মানের উপরে যদি আপনি আবার বর্গ করেন, কিংবা যদি আপনি আবার কিউব করেন, তাহলে ওই মান তো আরো ছোট হবে। ধরেন আপনার জন্য হচ্ছে আর এর মান হচ্ছে r = 0.2, তাহলে r² করলে এই মানটা কি ক্ষুদ্র হবে না বড় হবে বলেন তো? ছোট হবে। কর্ণীয় ছোট বলেন তো, হবে, এটার উপরে যদি আমি কিউব করি, হ্যাঁ এটার উপরে যদি কিউব করি তাহলে মানটা ছোট হবে। ছোট হবে, এখন ছোট আমরা হবে। যে কাজ, ছোট হবে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা আর এর উচ্চ ঘাতের পদ, মানে 1/r², 1/r³ এই মানগুলো আমরা কি করব, আমরা হচ্ছে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে ইকুয়েশনটাকে আমরা সলভের প্রসেসে যাব। ঠিক আছে, তো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। যারা থিওরি অফ স্ক্যাটারিং খুব ভালো বুঝতে চান, যে আমি মোটামুটি বইপত্র পড়ে খুব ভালো বুঝতে চাই, তারা গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যারের ওই ইয়াটা যে বইটা আছে, কোয়ান্টাম মেকানিক্স এর যে বই, ওই বইটা ফলো করবেন। ওই বইটার মধ্যে খুব সুন্দরভাবে এগুলা বিস্তারিত লেখা আছে, কোন থিওরি অফ রাইটারের স্ক্যাটারিং। বই ভাইয়া? তারপরে হচ্ছে আপনার কোয়ান্টাম মেকানিক্স, গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই থিওরি অফ স্ক্যাটারিং, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, অ্যাপ্রোমেগনেশন মেথড, এগুলো স্যারের বইয়ে খুব সুন্দর লেখা আছে। কৌণিক ভরবেগ, এগুলো খুব সুন্দর লেখা আছে। এবং তোমাদের তো আমি অনেক সময় যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি টিচারদের যে ট্রেনিং সেশনে ক্লাসগুলো থাকে এগুলো শেয়ার করছি। এবং ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ক্লাস সালেহ হাসান নকিব স্যারের, যেটা হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করছিলাম, ওইখানে কিন্তু সালেহ হাসান নকিব স্যার বলে গেছিলেন যে আপনি যদি বাংলা কোনো বইপত্র পড়তে চান, যে বইপত্র আপনি অ্যাঙ্গুলার মোমেন্টাম খুব ভালো লেভেলের বুঝবেন, তাহলে প্রফেসর গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যারের বইয়ের কোনো বিকল্প নাই। খুব ডিটেলস এখানে লেখা আছে। এবং থিওরি অফ স্ক্যাটারিংটা আমার কাছে মনে হয় অসম্ভব লেভেলের ভালো লিখছে ওই বইটার মধ্যে। সো এই বইটা আমি আপনাদেরকে ফলো করতে বলবো। এবং এখানে যেটা ব্যাপারটা হচ্ছে, আমরা এই যখন এই ক্ষুদ্র মানগুলোকে আমরা কি করব, অগ্রাহ্য করব, তাহলে আমাদের জন্য যেটা এখন থাকে সেটা হচ্ছে a m z of m = 2/2m+1 = 1/i⁻r। এখন আমরা ওই যে লিমিটটা বসাই দিছি, p(m)(1) e⁻i⁻r মাইনাসের p(m)-1 e⁻−1 এখন এগুলো কিন্তু লেজেন্ডাল পোলোমিনিয়ামের ইকুয়েশন। এগুলো আপনাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ছিল। যদি লেজেন্ডাল পোলোমিনিয়ামে পি 1 হয়, মানে p(0)(1) হয়, তাহলে আমরা এটার ভ্যালু পাই 1। আর যদি -1 হয় তাহলে আমরা -1 পাওয়ার টু দি m পাই। এগুলো থার্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ছিল। তাহলে মানগুলা বসায় দেন। মানগুলা বসাইলে আমরা পাই am যে m of k r 2 × 2m+1
ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস মাইনাস ওয়ান ওভার পাওয়ার টু দি এম ই টু দি পাওয়ার মাইনাস এর আই কে আর বাই আই কে আর। এখানে জাস্ট মান বসানো, এগুলো আপনারা খাতা কলমে করলেই আপনারা এগুলো ধরতে পারবেন। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমি বাম সাইডটাকে সবাইকে একটু লক্ষ্য করতে বলবো। এই যে এই অংশটা জে এম অফ কে আর, এইটার পরিবর্তে আপনি লিখতে পারেন 1/kr সাইন কে আর মাইনাস এল পাই বাই টু। সবাইকে মনোযোগ দিয়ে খেয়াল করতে বলতেছি। জে এম কে অফ আর, এইটার পরিবর্তে এখন দেখেন আপনি এম ইকুয়াল টু যদি এল ধরেন, আপনি যদি এম ইকুয়াল টু এল ধরেন তাহলে আপনার এই সমীকরণটা হবে হচ্ছে জে এল কে অফ আর। এই জে এল কে অফ আরটাকে বলা হয় গোলীয় বেসেল ফাংশন, এবং এই জে এল কে অফ আর সমান সমান আপনি লিখতে পারবেন সাইন কে আর মাইনাস এর এল পাই বাই টু। এটা হচ্ছে আমার সূত্র। আমার কথা কি আপনারা বুঝছেন? ওকে, এটা মনে রাখতে হবে আপনাদের। আর আমার ওই যে এম এম ইকুয়াল টু, তো আমি এল ধরছি, তাহলে এম এর জায়গায় আমার কাছে এল বসবে। এখন আপনারা খেয়াল করবেন, আপনাদের অতি পরিচিত একটা সূত্র আছে এখানে, ত্রিকোণমিতির একটা সূত্র। এই যে কে আর মাইনাস এর এল পাই বাই টু, এইটা পুরোটাকে যদি আপনি থেটা ধরেন, আপনারা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ট্রাইগোনোমেট্রি ফাংশনে পড়ছিলেন সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এর আই থিটা ডিভাইডেড বাই টু আই। আপনাদের কি মনে আছে সূত্রটা? জি ভাই। হ্যাঁ, যাদের মনে নাই তারা অবশ্যই বইপত্র দেখতে হবে। আমি এই জন্যই সবাইকে বলি বই পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। গাইড এগুলো আপনাকে কোনো হেল্প করবে না, বই সব সময় আপনাকে বুঝতে সাহায্য করবে। সূত্রটা আমি আবারও বলতেছি, সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এর আই থিটা ডিভাইডেড বাই হচ্ছে টু আই। তা আমাদের এখানে আমরা কে আর মাইনাস এর এল পাই বাই টু, এটাকে আমরা থেটা ধরছি। থেটা ধরে আমরা যে ইকুয়েশনটা সলিউশন করছি সেটা হচ্ছে সাইন ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস এল পাই বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এর আই কে আর মাইনাস এর এল পাই বাই টু ডিভাইডেড বাই হচ্ছে টু আই। এই যে পুরো অংশটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফর্মুলা। এই অংশটা এটা একটা ফর্মুলা, সেটা আসছে এই যে এখান থেকে। যদি আমরা এটাকে সাইন থিটা ধরি, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কর্ণিয়া কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝছি। এগুলো সামনাসামনি হইলে আমি আপনাদেরকে আরো প্রশ্ন জিজ্ঞেস করতাম। আমার স্বল্প লিমিটেশনের ভেতরে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। আমি যথেষ্ট যতটুকু এক দুই লাইন জানি ভাঙ্গে বলার চেষ্টা করতেছি। এইখানে ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস এর এল পাই বাই টু, এইটা হচ্ছে আমার জন্য আউটগোয়িং ওয়েভ, বিক্ষিপ্ত তরঙ্গ। ই টু দি পাওয়ার মাইনাস এর আই কে আর মাইনাস এর এল পাই বাই টু, এইটা হচ্ছে আপনার জন্য স্পেরিক্যাল পার্শিয়াল ওয়েভ। আমি আবারও বলতেছি, ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস এর এল পাই বাই টু, এইটা হচ্ছে আপনার জন্য স্ক্যাটার্ড আউটগোয়িং ওয়েভ, মানে বিক্ষেপণের পরে যে ওয়েভটা বের হয়েছে সেই তরঙ্গটা। ই টু দি পাওয়ার মাইনাস এর আই কে আর মাইনাস এর এল পাই বাই টু, এটা হচ্ছে আপনার জন্য স্পেরিক্যাল পার্শিয়াল ওয়েভ। এখন এই যে স্পেরিক্যাল পার্শিয়াল ওয়েভের যে কথাটা, এটার বাংলা হচ্ছে গোলীয় আংশিক তরঙ্গ। এখন স্পেরিক্যাল বলে, এটা কিন্তু এই যে লাস্ট যে পরীক্ষা হয়েছে আপনার কোয়ান্টাম মেকানিক্সে, ওইখানে কিন্তু এটা আসছিল এই প্রশ্নটা, যে আংশিক তরঙ্গ কাকে বলে বা আংশিক তরঙ্গ বলতে আমরা কি বুঝি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা খুব বেসিক বেসমেন্টের একটা প্রশ্ন। তো আমরা একটু বোঝার চেষ্টা করি একদম স্বল্প পরিসরে, পরে যখন আমরা মেথডে যাব তখন সেখানে দেখবো। সে ক্লাসে এমনি অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। দেখেন, সরি, যে একটি
ওয়েভ ফাংশনকে আপনার বর্ণনা যদি করতে চান কয়টা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন? একটা ওয়েভ ফাংশনকে যদি আপনি বর্ণনা করতে চান তখন আপনার হচ্ছে 3টা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, অ্যাসোসিয়েট কোয়ান্টাম নাম্বার এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি এম। এবং এইখানে যে আপনার অ্যাসোসিয়েট কোয়ান্টাম নাম্বারটা থাকে এটা শুরু হয় হচ্ছে 0 থেকে এবং এটা শেষ হয় n-1, মানে এল এর যে রেঞ্জ এটা হচ্ছে 0 to n-1 পর্যন্ত। এখন যদি আপনার ওয়েভ ফাংশনটা কোন একটা স্পেসিফিক অ্যাসোসিয়েট কোয়ান্টাম নাম্বার উপরে ডিপেন্ড করে, যেমন এল ইকুয়াল টু যদি 1 হয়, তখন ওই ওয়েভটাকে আপনি বলতে পারবেন পার্শিয়াল ওয়েভ। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে টোটাল ওয়েভ ফাংশন ডিপেন্ড অন এন, এল, এম। L start from 0 to n-1. If the wave function depend on a specific L, say L equal to 1, then it is called the partial wave। অর্থাৎ কোন একটি ওয়েভ ফাংশনের জন্য যদি আমার একটি স্পেসিফিক অ্যাসোসিয়েট কোয়ান্টাম নাম্বার হয় তখন ওই ওয়েভটাকে আমরা বলবো আংশিক তরঙ্গ বা পার্শিয়াল ওয়েভ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, এখন আমরা যেটা করব, এই যে যে সমীকরণটা আমরা পাইছি এই সমীকরণটা আমরা মানে উভয় পক্ষে e⁻i এর সহগ সমীকৃত করব। তাহলে e⁻i এর সহগ কিভাবে সমীকৃত করব সেটা আমি দেখাই দিচ্ছি। এটাও একটা মানে মজার ক্যালকুলেশন, আপনারা একটু দেখলেই বুঝবেন। আহ, দেখেন, al 1/kr e⁻i kr মাইনাস এর l π/2/2r 2 × 2l+1 ইকুয়াল টু 1/i kr e⁻i kr। মানে আপনি ওই একটা লাইন একটু ভাঙবেন, আপনি দেখবেন এখানে দুইটা টার্ম আসে। মানে আপনার e⁻মাইনাসের i kr মাইনাসের l π/2 এরকম দুইটা টার্ম আছে না, e⁻i kr মাইনাসের l π/2 মাইনাস e⁻i kr মাইনাসের l π/2, এরকম আপনার দুইটা টার্ম আছে। তো আমি e⁻i kr মাইনাসের l π/2 এই অংশটাকে ভাঙা দেখাচ্ছি। একটা বুঝলে আপনারা বাকিগুলা বুঝবেন, কারণ আমার কাজ হচ্ছে e⁻i kr এর সহগ সমীকৃত করা। e⁻মাইনাসের i kr এর যে সহগের যে অংশটা এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখন আপনি দেখেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। এইখানে আছে 1/kr, এখানে 1/kr আছে। তাহলে দুই পাশ থেকে কি 1/kr ক্যান্সেল, এইখানে একটা আই আছে, এইখানে একটা আই আছে, তাহলে আই আই গুলা কি ক্যান্সেল। এইখানের এই 2 আর এই 2 কাটাকাটি যায়। বুঝাইতে পারছি না? কোনো সমস্যা আছে? আর এই পাশে e⁻i kr, আর এই যে এখানে যদি আপনি গুণ দেন e⁻i kr, দুইটা কি উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে যদি দুইটা উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যায় আপনার জন্য, তাহলে আপনি খেয়াল করেন আপনার এই যে এইখানে যে 2l+1 আছে এটাকে আপনার ডান পক্ষে গুণ দিয়ে দেন, আর এখানে আপনার জন্য অবশিষ্ট থাকে e⁻−i l π/2। তাহলে এটাকে যদি আপনি উল্টায় লেখেন তাহলে এটা হচ্ছে 1/e⁻i l π/2। এটা লেখা একই কথা, মানে 1/x লেখা যেই কথা, x−1 লেখা কি আপনার জন্য একই কথা। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জি ভাই। জি ভাইয়া বুঝছি। ওকে, ওকে, এখন খেয়াল করেন খুব ভালোভাবে যে আমি এ এল এর ভ্যালুটা যদি বাড়ি করতে চাই তাহলে এ এল ইকাল টু কত আসছে? 2l+1 e⁻i l π/কত 2। এখন আমরা এই e⁻i l π/2 এর ক্যালকুলেশনটা কিভাবে করা যায় সেটা দেখি। আপনারা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ারে পড়ছিলেন e⁻i থিটা। e⁻i থিটা সমান সমান কি ছিল? cos থিটা প্লাস কত i সাইন থিটা, ওয়েলারের সূত্র, ওয়েলারের ফর্মুলা। তাহলে আমি যদি e⁻i x এরকম মানে ওই e⁻i l π/2 এই ফর্মুলাতে যদি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারবো? cos l π/2 প্লাস i সাইন l π/2 লেখা যাবে? জি ভাইয়া। জি এই ভাইয়া। পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত সবাই বুঝছেন নাকি, না কারো কোনো প্রশ্ন আছে?
এখন দেখেন যে আমি যদি এল ইকুয়াল টু 1 বসাই তাহলে আমার এই ইকুয়েশনের রেজাল্ট আসে কত? আই। এল ইকুয়াল টু যদি আমি কত বসাই? 2 বসাই, রেজাল্ট আসে কত? -1। এল ইকুয়াল টু যদি আমি 3 বসাই, আমার রেজাল্ট আসে -i। তাহলে এইভাবে এল এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি যথাক্রমে i-1, -i 1 এরকম মান আমি পাচ্ছি। তার মানে আমি কি বলতে পারি যে এই যে আমার এখানে এল এর যে ভিন্ন ভিন্ন মানগুলো আছে, এই মানগুলো আমাকে নির্দেশ করতেছে বা আমাকে বোঝাচ্ছে আমার যেই পার্শিয়াল যে ওয়েবটা আছে, এই ওয়েবের এক একটি নির্দিষ্ট ফেজ বা পর্যায়কে বোঝাচ্ছে। আমি বলতে পারি না কথাটা? হ্যাঁ, এটা কি বলা যাবে? জি ভাইয়া। ওকে। এটা যদি বলা যায় তাহলে আমি একবারে এই পুরোটার পরিবর্তে যদি আমি লিখি i⁴ তাহলে আপনি দেখেন, আপনি এল এর মান যদি এখানে 0 বসান তাহলে আপনি কিন্তু 1 পাবেন। এল এর মান যদি আপনি 1 বসান, আপনি ওই একই মানগুলো কি এভাবে রিপিটেড পাইতে থাকবেন। তাহলে আমরা e⁻i⁴ এটার পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি কত? i⁴ তাহলে ক্যালকুলেশনটা তো বুঝছেন নাকি? ভাইয়া হ্যাঁ, লাস্ট তাহলে লাইনটা আই টু আরেকবার দি বলেন, পাওয়ার আমি এল আমাকে বুঝতে পারি। কোনটা? এই যে আই আই টু দি মান যে পাওয়ার এল, বসানোর ব্যাপারটা, i⁴ হ্যাঁ। এটা তুমি এখানে এল এর মানগুলো 1 2 3 করে বসাও, তুমি দেখো এই পাশের এই বাম ডান পক্ষ গুলো পাও কিনা। এল এর মান 1 বসে, i⁴ মানে কত? আই না? তারপরে 2 যখন বসাবো i² মানে -1, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ওকে। তাহলে এই i⁴ হচ্ছে আমার পার্শিয়াল ওয়েবের কি এক একটা ওয়েব ফেজ বোঝাচ্ছে, তরঙ্গের পর্যায়ের পরিবর্তন গুলা সে বোঝাচ্ছে আমার জন্য। ঠিক আছে। তাহলে আমরা যদি এখন লিখি তাহলে আমরা দেখি আমরা কি লিখতে পারি। আমি স্লাইডে চলে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যে দেখেন, এখন উভয় পক্ষে যদি আপনি e⁴i কে এর সহগ সমীকৃত করেন, তাহলে আমরা তো ওই যে আমাদের যে অর্থগোনাল লেজেন্ডাল পলিনোমিয়ামের শর্ত যখন আমরা প্রুফ করছিলাম, তখন আমরা তো এম ইকুয়াল টু এল ধরে নিছিলাম। তাহলে আমরা যদি এখন এম এর জন্য করি তাহলে আমার এটা হবে এ এম 2m+1 i⁴m। যদি আমি এল এর জন্য করি তাহলে হবে এ এল ইকুয়াল টু 2l+1 i⁴m। তো আমরা এখানে আমার এ এম এর মান প্রয়োজন ছিল, বা আপনি যদি কেউ এ এল নিয়ে করেন, এই জন্য আমি দুইটাই বের করে রাখছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা চান সেটা নিয়ে করতে পারবেন। তাহলে আমরা যদি দেখেন এখানে আমরা কি পাই, আমরা সমীকরণ যে আমাদের 6 ছিল, সেই সমীকরণ 6 এর দিকে যদি আমি একটু লক্ষ্য করি, সমীকরণ 6 ছিল হচ্ছে e⁴ik z। আমি একটু সেখানে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা শেষ দিকে চলে আসছি। সমীকরণ 6টা কি ছিল? e⁴ik z সামেশন এল ইকুয়াল টু 0/∞। আর এখানে আমরা এ এল এর মান বের করছি, সেটা হচ্ছে 2l প্লাস এর 1 i⁴ কত? এল। আর আমার যে জে এল কে আর যা আছে তাই থাকতেছে, পিএল কস্টিটা জায়গায় পিএল কস্টিটা থাকতেছে। আমার কথা কি বলছি বুঝতে পারছেন? 6 নম্বর সমীকরণে শুধু এ এল কনস্ট্যান্টের মানটা আপনারা বসাই দিবেন। ক্লিয়ার? ওকে। তাহলে আপনারা যদি বুঝে থাকেন তাহলে দেখেন, এই যে সমীকরণটা আমরা এখন পাচ্ছি, যেটা আমাদের ফাইনাল ইকুয়েশনটা যেটা ছিল, সেটা হচ্ছে e⁴ik z। মানে আমার যে যে প্লেন ওয়েভটা ছিল বাম পক্ষে, এইটাকে আমরা এল ইকুয়াল টু 0 অর্থাৎ এস ওয়েভ থেকে ওভার টু ইনফিনিটি পর্যন্ত যদি আমি অ্যানালাইসিস করি, আমি এল এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমার পার্শিয়াল ওয়েভের যে ভিন্ন ভিন্ন ফেজ পাবো, সেটাকে আমরা লেজেন্ডাল পলিনোমিয়ামে আমরা প্রকাশ করতে পারছি। আপনারা দেখেন ডান পক্ষে আছে কত? পিএল কস্টিটা। এবং এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে বাওয়ারের সমীকরণ। সো ক্লিয়ার সবাই? হ্যাঁ। ওকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটা কিন্তু পরীক্ষায় গ বিভাগে আসার সম্ভাবনা এবার অনেক বেশি। আসলে 7 মার্চ দিয়ে আসবে। সম্ভাব্য যত সহজে বিস্তারিত ভাবে করানো যায় আমি করে দিলাম।
এবং আমার যতটুকু স্বল্প জ্ঞান আছে সেখান থেকে আমি আপনাদেরকে লাইনগুলো এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তা আপনারা বাসায় লিখবেন, 3-4 বার করে লিখবেন, ইকুয়েশন গুলো করবেন। কেউ যদি কোনো জায়গায় না বোঝেন আমাকে বলবেন, আমি আবার সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে ক্লাস করা হবে। ওকে, ঠিক আছে।